হুম। প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিটের একটা খুব সাধারণ কাজ, মানে স্রেফ একটু চুপ করে বসা, এটা কি মানুষের মস্তিষ্কের গঠন পুরোপুরি বদলে দিতে পারে? আসলে শুনলে অবিশ্বাস্য মনে হলেও হ্যাঁ, কারণ আমরা তো সাধারণত ভাবি যে একটা বয়সের পর মস্তিষ্কের গঠন তো ফিক্সড হয়ে যায়, রাইট মানে ওটা পরিবর্তন করা এক প্রকার অসম্ভব। রাইট আগে বিজ্ঞানীদেরও ঠিক এমনটাই ধারণা ছিল। কিন্তু আজ আমাদের এই গভীর আলোচনায় আমরা এমন কিছু নিয়ে কথা বলবো যা এই ধারণা পুরোপুরি ভেঙে দেয়। আমাদের হাতে হার্ভার্ড ইউনিভার্সিটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এবং ডক্টর অ্যান্ড্রু নিউবার্গ, ডক্টর সারা লাজারের মতো প্রথম সারির স্নায়ুবিজ্ঞানীদের কিছু যুগান্তকারী ব্রেইন স্ক্যান ডেটা রয়েছে। হ্যাঁ, এবং এই ডেটাগুলো কিন্তু খুব স্পষ্ট। একদম। এই গবেষণাপত্রগুলো বলছে যে প্রতিদিনের সামান্য একটু নীরবতা, ধ্যান বা গভীর প্রার্থনা, মানে এগুলো আক্ষরিক অর্থেই মস্তিষ্কের ভেতরের হার্ডওয়্যার পাল্টে দিচ্ছে। আজকের এই বিস্তৃত বিশ্লেষণের মূল মিশনই হলো এটা বোঝা যে মেডিটেশন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষের স্নায়ুতন্ত্রকে শারীরিকভাবে কিভাবে পরিবর্তন করে। এর পেছনে বিজ্ঞানটা আসলে কি? হুম। আর এই বিজ্ঞানটা কিন্তু বেশ চমকপ্রদ। কিন্তু আচ্ছা, বিষয়টা একটু ভেঙে বলা যাক। শুরুতেই বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার এই মেলবন্ধন নিয়ে একটা খটকা লাগে। বিজ্ঞান এবং ধর্ম তো সাধারণত একদম দুটি সম্পূর্ণ ভিন্ন মেরুর বিষয়, তাই না? হ্যাঁ, সাধারণ দৃষ্টিতে তাই মনে হয়। তাহলে ল্যাবরেটরিতে ওই বড় এমআরআই স্ক্যানার মেশিনের ভেতরে বিশ্বাস বা প্রার্থনাকে অবজেক্টিভলি বা বস্তুনিষ্ঠভাবে কিভাবে মাপা সম্ভব হচ্ছে? এই খটকা লাগাটা কিন্তু খুব সাধারণ ব্যাপার। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো বিজ্ঞান এখানে কোনো নির্দিষ্ট ধর্ম বা আধ্যাত্মিক বিশ্বাসের সত্যতা প্রমাণ করার চেষ্টা করছে না। নিউরোথিওলজি আসলে দেখছে যে ধরুন যখন মানুষ গভীর বিশ্বাস নিয়ে প্রার্থনা করেন বা ধ্যানে বসেন, তখন তার স্নায়ুতন্ত্রে বা মস্তিষ্কের বিভিন্ন অংশে ঠিক কী ধরনের বায়োলজিক্যাল বা জৈবিক পরিবর্তন ঘটে। বুঝতে পেরেছি। ধরুন কেউ একটা মিষ্টি খাচ্ছে, বিজ্ঞান কিন্তু সেই মিষ্টির স্বাদ ভালো না খারাপ তা বিচার করছে না, বরং মিষ্টি খাওয়ার সময় মস্তিষ্কে কোন কেমিক্যাল রিলিজ হচ্ছে বিজ্ঞান শুধু তার একটা ম্যাপ তৈরি করছে। রাইট। ঠিক একইভাবে একটা নির্দিষ্ট বিশ্বাস বা কাজ আমাদের নিউরনগুলোতে কী প্রভাব ফেলে স্ক্যানার শুধু সেই বাস্তব ছবিকাই তুলে ধরছে। তার মানে স্ক্যানার আসলে ফলাফলটা মাপছে, বাইরের কোনো শক্তি বা ওই বিশ্বাসটাকে সরাসরি মাপছে না। এক্স্যাক্টলি। তো মেডিটেশন বা প্রার্থনা কিভাবে মস্তিষ্ককে বদলায় তা বোঝার আগে আমাদের তো এটা জানা দরকার যে সাধারণ বা স্ট্রেসফুল অবস্থায় ব্রেন কিভাবে কাজ করে। মানে বিশেষ করে আধুনিক জীবনের এই ক্রমাগত চাপের মধ্যে মস্তিষ্কের ভেতরের মেকানিজম বা অবস্থাটা আসলে কেমন থাকে। খুব ভালো একটা পয়েন্ট। মস্তিষ্কের এই সাধারণ অবস্থাটি বোঝার জন্য আমাদের ডিফল্ট মুড নেটওয়ার্ক বা ডিএমএন নামের একটা সার্কিটের কাজ বুঝতে হবে। ডিএমএন? আচ্ছা, এটার কাজ কি? আমরা যখন কোনো নির্দিষ্ট কাজে ফোকাস করি না, তখন মস্তিষ্কের এই অংশটি অটোম্যাটিক্যালি চালু হয়ে যায়। বিবর্তনের দিক থেকে দেখলে এই ডিএমএন কিন্তু মানুষের টিকে থাকার জন্য খুব জরুরি ছিল। মানে আদিম যুগের মানুষের জন্য? হ্যাঁ, প্রাচীনকালে মানুষকে সবসময় ভাবতে হতো যে গতকাল কোথায় সিংহের গর্জন শোনা গিয়েছিল আর আগামীকাল কিভাবে খাবার জোগাড় করতে হবে। অর্থাৎ অতীত এবং ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকাটা ছিল একটা বাঁচার কৌশল বা সার্ভাইভাল মেকানিজম। আচ্ছা, কিন্তু আধুনিক জীবনে তো আর বন্যপ্রাণী নেই যে আমাদের তাড়া করবে। ঠিক, আধুনিক জীবনে বন্য প্রাণী নেই, কিন্তু আমাদের ডিএমএন তো আর সেটা বোঝে না। তাই এই সার্কিটটা এখন মানুষকে তার ইমেল, অফিসের কাজের ডেডলাইন বা সোশ্যাল মিডিয়ার নেতিবাচক খবর নিয়ে সারাক্ষণ ভাবায়। ওহ, বুঝতে পারছি। অতীতের ভুলগুলো মনে করায় বা ভবিষ্যতের কাল্পনিক বিপদ নিয়ে দুশ্চিন্তায় ফেলে দেয়। একদম তাই। এই কারণেই কি মানুষের মনে সারাক্ষণ একটা ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তার লুপ চলতে থাকে? হ্যাঁ, আর এই ওভারথিংকিং মস্তিষ্কের যে অংশটিকে সবচেয়ে বেশি ট্রিগার করে তা হলো অ্যামিগডালা। অ্যামিগডালা? হ্যাঁ, অ্যামিগডালা হলো আমাদের মস্তিষ্কের ইমোশনাল অ্যালার্ম সিস্টেম। ভয়, দুশ্চিন্তা বা কোনো বিপদের আভাস পেলে এটি সাথে সাথে সতর্ক করে দেয়। তো এই ডিএমএন-এর ক্রমাগত নেতিবাচক চিন্তার কারণে আধুনিক মানুষের অ্যামিগডালা প্রায় সবসময় ওভার অ্যাক্টিভ বা অতি সক্রিয় থাকে। মানে অ্যালার্মটা সারাক্ষণ বাজতেই থাকে। রাইট। আর এই অ্যালার্ম সিস্টেমটাকে শান্ত করার দায়িত্ব হল মস্তিষ্কের সামনের অংশের, যাকে বলা হয় প্রিফ্রন্টাল কর্টেক্স। প্রিফ্রন্টাল কর্টেক্স? আচ্ছা। এটিকে মস্তিষ্কের সিইও বলা যেতে পারে।
যুক্তি দিয়ে বিবেচনা করা, সিদ্ধান্ত নেওয়া এবং আবেগকে নিয়ন্ত্রণ করা এর কাজ। কিন্তু চারপাশের চাপ বা স্ট্রেস যখন খুব বেড়ে যায় তখন এই সিইওর ওপর প্রচণ্ড ধকল পড়ে। তার মানে অ্যামিগডালা হলো গাড়ির সেই অত্যন্ত সেন্সিটিভ অ্যালার্ম সিস্টেম যা সামান্য বাতাসে বা একটা পাতা পড়লেও সশব্দে বেজে ওঠে। আর প্রিফ্রন্টাল কর্টেক্স হলো সেই গাড়ির ক্লান্ত মালিক যে বারবার দৌড়ে এসে রিমোট টিপে ওই অ্যালার্ম বন্ধ করার চেষ্টা করছে। দারুণ একটা উপমা। এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল দীর্ঘমেয়াদী স্ট্রেস বা ক্রনিক মানসিক চাপ থাকলে ওই গাড়ির মালিক আক্ষরিক অর্থে দুর্বল হয়ে পড়ে। মানে ব্রেনের ফিজিক্যাল পরিবর্তন হয়। হ্যাঁ, স্ক্যান করে দেখা গেছে ক্রমাগত স্ট্রেসে প্রিফ্রন্টাল কর্টেক্সের আকার ছোট ও পাতলা হতে থাকে। সর্বনাশ। অন্যদিকে ওই অ্যালার্ম সিস্টেম বা অ্যামিগডালা আকারে বড় এবং আরও শক্তিশালী হয়ে ওঠে। এর ফলে মানুষ খুব সহজে রেগে যায়, হতাশ হয়ে পড়ে বা সামান্য কথাতেই প্যানিক করে। আচ্ছা, যদি দীর্ঘমেয়াদী স্ট্রেস মস্তিষ্কের এই মালিক বা প্রিফ্রন্টাল কর্টেক্সকে দুর্বল করে দেয়, তাহলে আগে আবার শক্তিশালী করার উপায় কি? আমাদের সোর্সগুলোতে ডক্টর সারা লাজার এবং আরও বেশ কয়েকজন বিজ্ঞানীর গবেষণার কথা বলা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মেডিটেশন নাকি মস্তিষ্কের এই পুরো হার্ডওয়্যারটাই রিবুট করে দেয়। হ্যাঁ, ডক্টর সারা লাজারের গবেষণাটি স্নায়ুবিজ্ঞানের জগতে সত্যি একটা বড় মাইলফলক। উনি হার্ভার্ডের একজন গবেষক। উনি এমন কিছু মানুষকে নিয়ে একটি পরীক্ষা চালান যারা জীবনে কখনো মেডিটেশন করেননি। তিনি তাদের ৮ সপ্তাহর একটা মাইন্ডফুলনেস প্রোগ্রামে অংশ নিতে বলেন। ৮ সপ্তাহ মানে খুব বেশি দিন তো নয়। কি করতে হতো তাদের? সেখানে প্রতিদিন গড়ে মাত্র ১২ থেকে ২৭ মিনিট শ্বাসের প্রতি মনোযোগ দেওয়ার অনুশীলন বা কিছু ক্ষেত্রে সাধারণ মন্ত্র জপ করতে বলা হয়। ৮ সপ্তাহ পর এমআরআই স্ক্যানে যে ফলাফল আসে তা বিজ্ঞানীদের রীতিমতো অবাক করে দেয়। স্ক্যানের ডেটাগুলো বলছে তাদের মস্তিষ্কের বেশ কয়েকটি অংশের ভৌত আকার বদলে গিয়েছিল, বিশেষ করে ওই অ্যালার্ম সিস্টেমের। একেবারে তাই, আক্ষরিক অর্থেই তাদের অ্যামিগডালার আকার ছোট হয়ে গিয়েছিল। মানে ফিজিক্যালি ছোট হয়ে গেছে। হ্যাঁ, অ্যামিগডালা ছোট হওয়ার মানে হল ফাইট অর ফ্লাইট রেসপন্স বা স্ট্রেস ও ভয়ের প্রতিক্রিয়া কমে যাওয়া। শুধু তাই নয়, তাদের প্রিফ্রন্টাল কর্টেক্স অর্থাৎ মস্তিষ্কের সেই সিইও এর পুরুত্ব বা থিকনেস বেড়ে গিয়েছিল। এর মানে তাদের যুক্তি, ফোকাস এবং আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা শারীরিকভাবেই বৃদ্ধি পেয়েছে। একদম। এছাড়াও হিপোক্যাম্পাস নামক মস্তিষ্কের আরেকটি অংশ যা স্মৃতিশক্তি এবং মানুষের প্রতি সহমর্মিতা বা এমপ্যাথিটি তৈরি করে, সেটির আকারও বড় হয়ে গিয়েছিল। আচ্ছা, কিন্তু এখানে একটু পুশব্যাক করতে চাই। আমি যদি সোফায় শুয়ে চোখ বন্ধ করে কোনো রিল্যাক্সিং মিউজিক বা কোনো অডিও শুনি, সেটাও তো একটা বিশ্রাম। তো মেডিটেশন কি এর চেয়ে আলাদা কিছু? মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকলেই কি মস্তিষ্কের আকার বদলাতে শুরু করে? বিশ্রাম আর সক্রিয় ব্যায়ামের মধ্যে যে পার্থক্য, এখানেও ঠিক তাই। মেডিটেশন মোটেও শুধু চোখ বন্ধ করে অলস বিশ্রাম নেওয়া নয়। ও আচ্ছা। এটি আক্ষরিক অর্থে মস্তিষ্কের জন্য ওয়েট লিফটিং বা ভারোত্তোলনের মতো একটা সক্রিয় কাজ। বিজ্ঞানের ভাষায় মস্তিষ্কের এই পরিবর্তনশীল ক্ষমতাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। নিউরোপ্লাস্টিসিটি মানে ব্রেইন প্লাস্টিকের মতো নিজেকে বদলাতে পারে। রাইট। এর মূল নীতি হল নিউরনস দ্যাট ফায়ার টুগেদার ওয়ার টুগেদার। মানে ধরুন, যখন কেউ ধ্যানে বসে তার শ্বাসের দিকে মনোযোগ দেয়, তখন কয়েক সেকেন্ড পরেই তার মন স্বভাবতই অন্য চিন্তায় হারিয়ে যায়। হ্যাঁ, এটা সবারই হয়। এই যে মনটা হারিয়ে গেল এবং ব্যক্তিটি তা বুঝতে পেরে আবার জোর করে মনোযোগ শ্বাসে ফিরিয়ে আনল, এই প্রতিটি ফিরে আসা হল মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সের জন্য একটি পুশ-আপ। দারুণ। মানে মন যতবার বিক্ষিপ্ত হবে বা ঘুরে বেড়াবে, ততবার তাকে ধরে এনে ফোকাস করানোই হলো আসল ব্যায়াম। ঠিক তাই। বারবার মনোযোগ ফিরিয়ে আনার ফলে মস্তিষ্ক ওই নির্দিষ্ট নিউরনগুলোর চারপাশে মায়োলিন নামের একটি চর্বি জাতীয় আস্তরণ তৈরি করে। আচ্ছা। এই মায়োলিন স্নায়বিক সংকেত চলাচলের গতি বাড়িয়ে দেয়, ফলে মস্তিষ্কের ওই সংযোগগুলো স্থায়ী ও শক্তিশালী হয়। বুঝতে পেরেছি। ডক্টর রিচার্ড ডেভিডসনের গবেষণাও এই একই কথা বলে। তিনি দেখিয়েছেন যে মাত্র ৭ ঘন্টার কম্প্যাশন ট্রেনিং বা সহমর্মিতার অনুশীলন মানুষের মস্তিষ্কের সার্কিটকে পুরোপুরি বদলে দিতে পারে। মাত্র ৭ ঘন্টায়? হ্যাঁ, এর ফলে মস্তিষ্কের ডোপামিন ও সেরোটোনিনের মতো ফিল গুড কেমিক্যাল স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। এই যে মনোযোগ ধরে রাখার ব্যাপারটা, এটা তো যে কোনো সাধারণ মেডিটেশনেই হয়,
কিন্তু আমাদের সোর্সের সবচেয়ে কৌতূহল উদ্দীপক অংশটি হলো যখন এই সাধারণ মেডিটেশনের সাথে ঈশ্বর বা প্রার্থনার ধারণা যুক্ত হয় তখন মস্তিষ্কে কি ঘটে। এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা। ডক্টর অ্যান্ড্রিউ নিউবার্গের গবেষণা এখানে এক বিশাল দিগন্ত উন্মোচন করেছে। হ্যাঁ, ডক্টর নিউবার্গ তার কর্মজীবনে ফ্রান্সিসকান নান এবং তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসীদের ওপর ব্যাপক গবেষণা করেছেন। তিনি মূলত স্পেক্ট স্ক্যান ব্যবহার করেন। এই স্পেক্ট স্ক্যান জিনিসটা কি, এমআরআই থেকে আলাদা? হ্যাঁ, স্পেক্ট স্ক্যান একটা রেডিও অ্যাক্টিভ ডাই ব্যবহার করে মস্তিষ্কের বিভিন্ন অংশে রক্তপ্রবাহ পরিমাপ করে। সোজা কথায়, মস্তিষ্কের যে অংশে রক্তপ্রবাহ বেশি তার মানে ওই অংশটি তখন সক্রিয়ভাবে কাজ করছে। আচ্ছা, মানে ব্রেনের কোথায় এনার্জি খরচ হচ্ছে সেটা দেখা যায়? এক্স্যাক্টলি। স্ক্যানে দেখা যায় যখন ফ্রান্সিসকান নানরা গভীরভাবে সেন্টারিং প্রেয়ার বা প্রার্থনা করেন তখন তাদের ফ্রন্টাল লোব বা সামনের অংশে রক্তপ্রবাহ অনেক বেড়ে যায়। কারণ তারা গভীরভাবে কোনো কিছুর উপর মনোযোগ দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বিস্ময়কর ঘটনাটি ঘটে মস্তিষ্কের পেছনের দিকে, প্যারাইটাল লোবে। প্যারাইটাল লোবের কাজ তো আমাদের চারপাশের স্থান, সময় এবং সীমানা নির্ধারণ করা, তাই না? রাইট। মানে আমি যে একটি নির্দিষ্ট শারীরিক সত্তা, আমার শরীরটা ঠিক কোথায় শেষ আর চারপাশের দেয়াল বা বস্তুটা কোথা থেকে শুরু, এই হিসাবটা তো প্যারাইটাল লোবই হবে। ঠিক বলেছেন। প্যারাইটাল লোব মূলত আমাদের অহং বা ইগোর ধারণা তৈরি করে। কিন্তু গভীর প্রার্থনার সময় ডক্টর নিউবার্গ দেখলেন এই প্যারাইটাল লোবের রক্তপ্রবাহ অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে। হ্যাঁ, মানে এটি প্রায় কাজ করা বন্ধ করে দিচ্ছে। এখন ভাবুন, মস্তিষ্কের যে অংশটি এটা বোঝায় যে আমি এখানে আর বাকি দুনিয়া ওখানে, সেই অংশটি যদি কাজ করা কমিয়ে দেয় তাহলে কি হবে? তাহলে তো আমি আর মহাবিশ্ব বা ঈশ্বরের মাঝখানে দেওয়ালটা আর থাকবে না, ব্যক্তি তার নিজের সত্তার সীমানা হারিয়ে ফেলবেন। এক্স্যাক্টলি। এর ফলেই ব্যক্তি মহাবিশ্ব বা ঈশ্বরের সাথে একাত্মতা অনুভব করেন, যাকে সেন্স অফ ওয়াননেস বলা হয়। ও ওয়াও! এটি কোনো কল্পিত বা শুধুমাত্র মনস্তাত্ত্বিক অনুভূতি নয়। স্পেক্ট স্ক্যান প্রমাণ করছে যে এটি একটা আক্ষরিক স্নায়বিক বাস্তবতা। প্যারাইটাল লোব নিষ্ক্রিয় হয়ে যাওয়ার ফলেই এই অসীমতার অনুভূতি তৈরি হয়। ব্যাপারটা অভাবনীয়, কিন্তু যদি বিশ্বাস মস্তিষ্কে এত বড় প্রভাব ফেলে তবে একটা প্রশ্ন চলে আসে। কি প্রশ্ন? একজন বিশ্বাসী মানুষ প্রার্থনা করলে তার ফ্রন্টাল লোব সক্রিয় হয়, প্যারাইটাল লোব শান্ত হয়। কিন্তু যদি কোনো নাস্তিক বা এথিস্ট ল্যাবে বসে ঈশ্বরের ধ্যান করার চেষ্টা করেন, ডক্টর নিউবার্গের গবেষণায় তো এরও উল্লেখ ছিল। হ্যাঁ, দারুণ পয়েন্ট। ডক্টর নিউবার্গ এক নাস্তিক ব্যক্তির ওপরই পরীক্ষাটি করেছিলেন। তাকে বলা হয়েছিল ঈশ্বরের ধারণার ওপর ধ্যান করতে। মজার ব্যাপার হলো, ওই ব্যক্তির ফ্রন্টাল লোবে স্ক্যানারে তেমন কোনো পরিবর্তনই দেখা যায়নি। তার মানে মস্তিষ্ক আসলে ঈশ্বর শব্দটার প্রতি কোনো প্রতিক্রিয়া দেখায় না, বরং প্রতিক্রিয়া দেখায় সেই ধারণার প্রতি থাকা গভীর বিশ্বাসের উপর। একদম তাই। যে ধারণার প্রতি ইমোশনাল কানেকশন বা ওজন নেই, তা মস্তিষ্ককে আলোড়িত করতে পারে না। এটাই এখানকার সবচেয়ে বড় আবিষ্কার। শুধু তাই নয়, ঈশ্বরের প্রতি বিশ্বাসের ধরনও মস্তিষ্কে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে। সোর্সগুলো বলছে কেউ যদি একটি প্রেমময় বা লাভিং ঈশ্বরের ধ্যান করেন তবে তা স্নায়ুতন্ত্রে এক ধরনের সেফ সিগন্যাল বা নিরাপদ সংকেত পাঠায়। মানে ব্রেন ফিল করে যে সে নিরাপদ। হ্যাঁ, এই মহাবিশ্বে একজন উচ্চতর শক্তি আছেন যিনি আমাকে রক্ষা করবেন। এই বিশ্বাসটি ওই ডিএমএনের ওভারথিঙ্কিং বন্ধ করে দেয় এবং প্রিফ্রন্টাল কর্টেক্সকে শক্তিশালী করে। আচ্ছা, কিন্তু কেউ যদি এমন কোনো ঈশ্বরের কথা ভাবেন যিনি রাগান্বিত বা শাস্তিদাতা, তখন মস্তিষ্কের প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন হয়। শাস্তিদাতা ঈশ্বরের ধারণা তো তাহলে অ্যামিগডালাকে ট্রিগার করার কথা, কারণ সেটা একটা ভয় বা থ্রেট তৈরি করছে ব্রেনে। ঠিক তাই। রাগান্বিত ঈশ্বরের কথা ভাবলে সেটি মস্তিষ্কের জন্য এক ধরনের থ্রেট হিসেবে কাজ করে। এর ফলে অ্যামিগডালা সক্রিয় হয়ে ওঠে এবং স্ট্রেস বা ভয়ের সঞ্চার করে। এখান থেকেই বিষয়টা আসলে দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। তার মানে মস্তিষ্ক একটা রেডিও রিসিভারের মতো, একে যদি বিশ্বাস ও ভালোবাসার ফ্রিকোয়েন্সিতে টিউন করা হয় তবে প্রশান্তির সুর বাজে। খুব সুন্দর উপমা। আর যদি ভয় ও রাগের ফ্রিকোয়েন্সিতে টিউন করা হয় তবে তীব্র নয়েজ বা স্ট্যাটিক তৈরি হয়। ব্যক্তি যে ধর্মেরই অনুসারী হন না কেন, মস্তিষ্কের কাছে ইমোশন বা আবেগটাই আসল ভাষা। আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, ধর্ম বা বিশ্বাস আমাদের স্নায়ুতন্ত্রে এই নিরাপদ সংকেত বা সেফ সিগন্যালটাই পাঠায়।
আরেকটা চমকপ্রদ তথ্য সোর্সে রয়েছে, সেটা হলো স্পিকিং ইন টাং, বা এমন এক ধরনের প্রার্থনা যেখানে মানুষ পুরোপুরি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দেয়। অনেক সময় অদ্ভুত ভাষায় কথা বলতে শুরু করে। হ্যাঁ, এ সময় তাদের মস্তিষ্কে নাকি উল্টো ঘটনা ঘটে। এই ব্যাপারটি আমাদের স্নায়ুতন্ত্রের মেকানিজমের দারুণ একটি উদাহরণ। সাধারণ ধ্যানে মানুষ নিজের মনোযোগ ধরে রাখার চেষ্টা করে, তাই ফ্রন্টাল লোব বা সামনের অংশ সক্রিয় থাকে। রাইট। কিন্তু স্পিকিং ইন টাংয়ের সময় ব্যক্তি মনে করেন যে কোনো উচ্চতর শক্তি তার ভেতর দিয়ে কাজ করছে এবং তিনি শুধু নিজেকে ভাসিয়ে দিয়েছেন। এই সমর্পণের কারণে তাদের প্রিফ্রন্টাল কর্টেক্স বা ফ্রন্টাল লোবের রক্তপ্রবাহ অস্বাভাবিকভাবে কমে যায়। তার মানে মস্তিষ্ক তার নিজস্ব নিয়ন্ত্রণ বা উইল পাওয়ার ছেড়ে দেয়। একদম। দুটো অভিজ্ঞতাই আধ্যাত্মিক, কিন্তু স্নায়বিক পদ্ধতি সম্পূর্ণ বিপরীত। এতক্ষণ ল্যাবরেটরি, এমআরআই স্ক্যান আর ব্রেন ওয়েভসের অনেক ভারী বৈজ্ঞানিক তথ্য নিয়ে আলোচনা হলো। এই তথ্যগুলোকে এবার একটু দৈনন্দিন জীবনে আনা যাক। হ্যাঁ, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা খুব জরুরি। ডক্টর অ্যান্ড্রু হুবারম্যানের আলোচনায় বিভিন্ন ধরনের মেডিটেশনের কথা বলা হয়েছে। সব মেডিটেশন তো একরকম নয়, একটি এক কাজে লাগে। এক এক ধরনের মেডিটেশন মস্তিষ্কের এক একটি পেশিকে শক্তিশালী করে। কারো যদি মনোযোগ বা ফোকাস বাড়ানোর প্রয়োজন হয়, তবে তিনি ফোকাসড অ্যাটেনশন মেডিটেশন করতে পারেন। সেটা কিভাবে করে? এখানে শুধুমাত্র শ্বাসের দিকে বা একটি নির্দিষ্ট বিন্দুর দিকে মনোযোগ ধরে রাখতে হয়। আবার যদি লক্ষ্য হয় মানসিক চাপ বা উদ্বেগ কমানো, তাহলে মাইন্ডফুলনেস অনুশীলন করা যেতে পারে, যা সরাসরি অ্যামিগডালাকে শান্ত করে। আচ্ছা। এছাড়া হুবারম্যান খুব জোরালোভাবে এনএসডিআর বা নন স্লিপ ডিপ রেস্ট, যাকে আমরা যোগনিদ্রা বলি, সেটার কথা বলেছেন। এই এনএসডিআর এর মেকানিজমটাও খুব ইন্টারেস্টিং। এটি নাকি ডোপামিন রিস্টোর করতে আর কর্টিসলের মতো স্ট্রেস হরমোন কমাতে দারুণ কাজ করে। হ্যাঁ, এনএসডিআর মূলত শরীরকে ঘুমের কাছাকাছি একটি গভীর বিশ্রামের স্তরে নিয়ে যায়, কিন্তু মস্তিষ্ক সজাগ থাকে। এই গভীর বিশ্রামের ফলে মস্তিষ্ক তার মেটাবলিক বর্জ্য বা টক্সিন পরিষ্কার করার সুযোগ পায় এবং ডোপামিনের মতো নিউরোট্রান্সমিটারগুলো নতুন করে রিচার্জ হয়। নিয়মিত অনুশীলনের ফলে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, রাগ নিয়ন্ত্রণে আসে। এমনকি সোর্সে বলা হয়েছে যে একাকিত্ব বা লোনলিনেস পর্যন্ত কমে যায়। রাইট, মানুষ মানসিকভাবে অনেক বেশি স্থিতিস্থাপক বা রেজিলিয়েন্ট হয়ে ওঠে। কিন্তু একটা প্রশ্ন প্রায়শই ওঠে, এই সুফলগুলো পেতে হলে কি পাহাড়ে গিয়ে সন্ন্যাসীদের মতো ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে? আধুনিক ব্যস্ত জীবনে সেটা তো প্রায় অসম্ভব। এখানেই বিজ্ঞানের সবচেয়ে আশা জাগানিয়া মেসেজটি লুকিয়ে আছে। এর জন্য দীর্ঘ সময় বা পাহাড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাইলে কি? হ্যাঁ, স্নায়ু বিজ্ঞানীরা বলছেন কনসিস্টেন্সি বা ধারাবাহিকতাই হল চাবিকাঠি। প্রতিদিন মাত্র 10 থেকে 12 মিনিট সময় বের করতে পারলেই মস্তিষ্কের ভৌত পরিবর্তন শুরু হয়। মানে প্রতিদিন করতে হবে, এটাই আসল কথা। একদম। কোনো জটিল টেকনিক বা আসন জানার প্রয়োজন নেই। শুধু একটি শান্ত জায়গায় বসে চোখ বন্ধ করে নিজের শ্বাসে ফোকাস করা, আর মন বিক্ষিপ্ত হলে তাকে আবার শ্বাসে ফিরিয়ে আনা। আর এর সাথে যদি বিশ্বাস বা প্রার্থনার দিকটা যোগ করা যায়? হ্যাঁ, এর সাথে যদি নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ বা প্রার্থনার অভ্যাস থাকে, তবে তা মস্তিষ্কের জন্য একদম ওষুধের মতো কাজ করে। পুরো আলোচনার মূল নির্যাস যদি টানতে হয়, তাহলে বলা যায় মস্তিষ্ক একটা প্লাস্টিকের মতো, যাকে নতুন করে গড়া সম্ভব। মস্তিষ্কের পরিবর্তন মানেই আসলে জীবনের পরিবর্তন। হ্যাঁ, প্রতিদিনের সামান্য অনুশীলন মস্তিষ্কের ওই ভয় বা স্ট্রেসের কেন্দ্রকে ছোট করে দেয় এবং যুক্তি ও প্রশান্তির কেন্দ্রকে শক্তিশালী করে। মানুষ যত বেশি তার স্নায়বিক পথগুলোতে প্রেম, প্রশান্তি ও মনোযোগের চর্চা করবে, সেগুলো তত বেশি চওড়া ও স্থায়ী হবে। আর ভয়, রাগ বা দুশ্চিন্তার পথগুলো অব্যবহারের ফলে ধীরে ধীরে শুকিয়ে যাবে। যারা এই গভীর আলোচনাটি শুনছেন, তাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ বা মিনি হোমওয়ার্ক থাকতে পারে। দারুণ আইডিয়া! কোনো ভারী সরঞ্জাম বা প্রস্তুতির প্রয়োজন নেই। আগামী 7 দিনের জন্য প্রতিদিন সকালে বা রাতে ঘুমানোর আগে মাত্র 10 মিনিট সময় নিয়ে চোখ বন্ধ করে নিজের শ্বাসের উপর ফোকাস করা। আর ঠিক তার পরপরই মাত্র 2 মিনিট সময় নিয়ে গভীর বিশ্বাসে প্রার্থনা করা বা জীবনের ভালো জিনিসগুলোর জন্য থ্যাংক ইউ গড বলে কৃতজ্ঞতা প্রকাশ করা। 7 দিন পর খেয়াল করে দেখা যেতে পারে ভেতরের মানসিক চাপ বা ওভারথিঙ্কিং কতটা কমল আর শান্ত ভাবটি কতটা বাড়ল। নিজের ভেতরের এই সূক্ষ্ম পরিবর্তনগুলো খেয়াল করতে পারাটাই মূলত মাইন্ডফুলনেসের প্রথম ধাপ।
এই ছোট্ট পদক্ষেপটি মস্তিষ্কের গঠনে দীর্ঘমেয়াদী পজিটিভ প্রভাব ফেলতে পারে। আজ আমরা জানলাম যে গভীর বিশ্বাস, ধ্যান এবং প্রার্থনা মানুষের মস্তিষ্কের ফিজিক্যাল স্ট্রাকচার বা ভৌত গঠনকে আক্ষরিক অর্থেই বদলে দেয়, স্নায়ুকোষের নতুন জালিকা তৈরি করে। একদম তাই। তো বিদায় নেওয়ার আগে একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। যদি মাত্র 12 মিনিটের ধ্যান মস্তিষ্ককে প্রশান্তির দিকে পুনর্গঠন করতে পারে, তাহলে একটু ভেবে দেখা যাক, প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ার স্ক্রিনে যে নেতিবাচক খবর, ঘৃণা বা অপরের প্রতি ক্ষোভ আমরা গ্রহণ করছি, সেটা এই মুহূর্তে আমাদের মস্তিষ্ককে নীরবে কোন ভয়ানক আকৃতিতে গড়ে তুলছে। এটি সত্যি ভাবনার বিষয়। মস্তিষ্ক ঠিক সেটাই হয়ে ওঠে যা তাকে নিয়মিত ইনপুট দেওয়া হয়। আমাদের ব্রেন তো সবকিছুরই রেকর্ড রাখছে। এই প্রশ্নটি রইল সবার কাছে। এই জটিল বিজ্ঞানকে এত চমৎকারভাবে ব্যাখ্যা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এই আলোচনা থেকে নিশ্চিতভাবেই মস্তিষ্ক এবং জীবনকে আরও সুন্দর করে তোলার দারুণ কিছু বৈজ্ঞানিক অন্তর্দৃষ্টি পাওয়া গেল।